আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শেখ হাসিনার মাফিয়া সরকার গত 15 বছরে যে জঞ্জাল তৈরি করেছে তা এত দ্রুত উপড়ে ফেলা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা পরিলক্ষিত হলে জনগণও তা মেনে নেবে না বলে সতর্ক করেছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় নেবে তত বেশি জটিলতা তৈরি হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেবের তৃতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গত 15 বছরে গার্মেন্টস এবং টেক্সটাইল খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। তারেক রহমান বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায়, তারা সে আস্থা ধরে রাখতে চায় কিনা সে প্রশ্নও রয়েছে। সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। গত 15 বছরে স্বৈরাচারী সরকার দেশকে আমদানি নির্ভর, পরনির্ভর ও ঋণ নির্ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন অবস্থা থেকে দেশকে বের করে আনতে বিএনপি কাজ করবে। জনগণের রায় বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায়, যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য, সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায়। এদিকে আরেক অনুষ্ঠানে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচনী রূপরেখা ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সংসদে নারী সংরক্ষিত 50 আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি এখন প্রধান আলোচনার বিষয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। সাদিয়া কারিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। সংশোধন না পুনর্লিখন, এমন প্রশ্ন উঠলে সরকারের পক্ষ থেকে কমিশন গঠন ও প্রস্তাবনা চাওয়া হয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনার আয়োজন করে। সিনিয়র আইনজীবীরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের যৌক্তিক সংস্কার প্রয়োজন। 72-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে, বা অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। প্রয়োজন হবে আমাদের জাতীয় একতা এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে একটা সমঝোতা, যেটা হবে পলিটিক্যাল কম্প্যাক্ট। নীতি পরিবর্তন করতে পারে একটা পলিটিক্যাল পার্টি, পিপল যদি তাকে সাপোর্ট করে, তাহলে কনস্টিটিউশনাল মেকানিজম পরিবর্তন করার তার মেকানিজম থাকতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে একে কলুষিত করা হয়েছে বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। অনেকের ধারণা, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তা ফিরে আসবে না, কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে। তবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা তা নিয়ে সংশয়ে অ্যাটর্নি জেনারেল। তো আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান,
তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত রাখার বিষয়ে জোর দেন বক্তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সংস্কার কমিশনের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। নির্বাচন ব্যবস্থা যেন শক্ত ভিতের উপর দাঁড়ায়, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, সেই লক্ষ্যে টেকসই সংস্কার করা হবে বলে জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আগারগাঁও নির্বাচন কমিশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে সংলাপে একথা বলেন। এ সময় কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার প্রস্তাব করা হবে কমিশনের সুপারিশে। এ সময় সাংবাদিকরা 15 বছরে নির্বাচনের অভিজ্ঞতা ও নির্বাচন সংস্কারে নানা সুপারিশ তুলে ধরেন। নিজস্ব এজেন্ডা নেই, আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হয়ে চেষ্টা করছি, যাতে আমরা একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করতে পারি, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটা মানুষের কল্যাণমুখী হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিতের উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার এবং বিচারক। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে বিদেশিদের এদেশের রাস্তা ঘুরে দেখার আহ্বান জানান ডক্টর ইউনূস। সেলিম মালিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। কেমন আছে দেশ, কেমন তার অর্থনীতি এবং উন্নয়ন নীতি, এ বিষয়ে আলোচনা করতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGI এর আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। গত 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে শিক্ষার্থী, শ্রমিক সহ 1,500 মানুষ প্রাণ দিতে হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ গঠনের এদেশের তরুণরা নতুন করে ভাবতে শিখিয়েছে। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0-এর ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। পরবর্তীতে বাংলাদেশ ঘুরে দেখতে সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের পরামর্শ দেন ডক্টর ইউনূস। আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন, তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আঁকা রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন। এখানে কোনো ডিজাইনার ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি। অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভিডিও বার্তা দেন। আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে এককভাবে কেউ উন্নয়ন করতে পারবে না, সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এতে 80টির বেশি দেশের 800 অতিথি অংশ নিচ্ছেন। সেলিম মালিক, RTV, ঢাকা। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা স্বার্থ রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশীদের কোনো সমর্থন নেই। দুপুরে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন 2024 বঙ্গোপসাগর সংলাপে উপলক্ষে তিনি 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে এটা বাকি বিশ্বের জন্য ইস্যু হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে কোনো মামলা বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, সমালোচনার মধ্য দিয়েই ভালো কিছু করতে চান তারা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্য ছবিতে জানাচ্ছেন সায়েদ মাহমুদ। রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ও অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে নামে বেনামে হওয়া মামলা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ ঝাড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই আমার শহীদ ভাইদেরকে নিয়ে, আহত ভাইদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলবে না। যে এটার সাথে সম্পৃক্ত যে পরিচয়ই হোক না কেন, বরং যদি এখানে মনে হয় যে এটা হয়রানিমূলক হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে সার্জিস বলেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নেননি। এই ফারুকী কোন সময় এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা না করার সমালোচনা করে সার্জিস কোটা সংস্কার আন্দোলনের নেতা, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন অথবা আন্দোলনে যুক্ত এমন যে কাউকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। সার্জিসের বক্তব্য প্রসঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার তাদেরই যুক্ত করা হয়েছে। আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল ভিত্তিক আমরা ভাবছি না, এবং এই অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদেরকে খুব সংকুচিত করে দেয়। এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের ভালোবাসাটুকু দেখুন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সায়েদ মাহমুদ, RTV। শেখ হাসিনা সরকারের ভুল নীতির কারণে এখনো মূল্যস্ফীতি কমছে না এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার স্বল্প মেয়াদী সংস্কার কাজ চলছে। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রায় কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দ্রুত পুরো অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়। পরবর্তী সরকার পুনরায় দুর্নীতি শুরু করলে জনগণ আবারও ফুঁসে উঠতে পারে বলেও মন্তব্য করেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এক মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে কতগুলো চেক অনার করার জন্য। এটা জানে আমার ফাইন্যান্সিয়াল স্যার, আপনারা আমাকে 18,000 কোটি টাকা দিতে হয়েছে কেন? এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত তো দিতে পারবো না, উইল হ্যাভ টু অনার দিতে। এই করে আমি তো বলবো একটু থামাও এখন, আর সরকারের পোশাক একটু খালি করা যাবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্ধ থাকা চিনি কলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদেলুর রহমান খান। দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি বলেন, বন্ধ থাকা চিনি কলগুলো পুনরায় চালু করতে ফোর্স কমিটি গঠন করা হয়েছে, যেখানে আখ চাষিরাও সম্পৃক্ত আছেন। বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে।
বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত 9টি চিনিকল। এরই মধ্যে গ্যাজেট প্রকাশ করে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনিকলগুলো একটার পর একটা আস্তে আস্তে চালু হয়। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব। বন্ধ চিনিকলগুলো চালু করতে এরই মধ্যে টাস্কফোর্স কমিটি গঠন করার পাশাপাশি মোট 200 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান শিল্প উপদেষ্টা। এর মধ্যে টাস্কফোর্স করা হয়েছে আপনারা জানেন, যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন। আমরা এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরো 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে সরকারি মোট 15টি চিনিকল আছে। এর মধ্যে চলতি মারাই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলের যে কোনো একটি চালুর কথা আছে। এছাড়া আগামী 29 নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড, 13 ডিসেম্বর ঠাকুরগাঁ চিনিকল লিমিটেড, মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং 20 ডিসেম্বর কেরুয়েন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদন শুরু করবে। দেশে বছরে চিনির চাহিদা মোট 20 লাখ টন। বিপুল এ চাহিদার বিপরীতে দেশীয় যোগান আসে 5%-এরও কম। তাই বন্ধ চিনিকলগুলো চালু করে উৎপাদন বাড়ানো গেলে ঊর্ধ্বমুখী চিনির বাজারে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, RTV। অতিরিক্ত সময়ে পাপন সিংহের করা গোলে মান বাঁচল বাংলাদেশের। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলের ব্যবধানে হারালো হাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। এই জয়ে 2 ম্যাচে সিরিজ 1-1 সমতায় শেষ করল স্বাগতিকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রথম ম্যাচে হারের ক্ষত তখনও শুকায়নি। ক্যাবরেরার শিষ্যরা দ্বিতীয় ম্যাচে মান বাঁচাতে পারবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। কিংস এরেনায় স্বাগতিকদের গ্যালারিতে শঙ্কা বড় হয় ম্যাচের 23 মিনিটে। বাংলাদেশ ডিফেন্ডার তপু বর্মনের ভুলে গোল খেয়ে বসে স্বাগতিকরা। আলী ফাসিরের ফিনিশিংয়ে স্তব্ধতা নেমে আসে গ্যালারিতে। বাংলাদেশের সমতায় ফেরা ম্যাচের 43 মিনিটে মুজিবুর রহমান জনি হয়ে ওঠেন দলের ত্রাতা। উদযাপনের উপলক্ষ পায় কিংস এরেনার গ্যালারি। সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে বেশ গোছানো ফুটবল খেলে ক্যাবরেরার শিষ্যরা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বাংলাদেশের ফরওয়ার্ডরা। ম্যাচের নির্ধারিত সময়ও ছিল সমতা। অতিরিক্ত 7 মিনিটের মধ্যে তৃতীয় মিনিটে শাহরিয়ার ইমনের সেন্টারে পাপন সিংয়ের প্লেসিংয়ে ফিনিশিং। আরও একবার উদযাপনের উপলক্ষ পায় বাংলাদেশ দল। সাথে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ফুটবলে জাতীয় দলের এই জয়ে ফুটবল অঙ্গন পেয়েছে কিছুটা স্বস্তির ছোঁয়া। মাহফুজুল ইসলাম, RTV। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 8 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 407 জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে 994 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 78,595 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মৃতদের মধ্যে 7 জন ঢাকা ও 1 জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দেখা মিলল বছরের শেষ দৃষ্টি নন্দন সুপারমুনের। শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের রাতের আকাশে দেখা যায় উজ্জ্বল এই চাঁদ। গিজার পিরামিডের ওপর থেকেও দেখা গেছে বিভার সুপারমুন। বিশাল এই চাঁদ দেখতে ঘর থেকে বেরিয়ে যান দর্শনার্থীরা। এ সময়টায় চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে থাকায় পৃথিবী থেকে চাঁদকে এত বড় দেখা যায়। নিকোষ কালো আকাশে বিশাল প্রজ্বলিত এ চাঁদকে আবারও দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। বিভার সুপারমুন ছিল চলতি বছরের চতুর্থ আর শেষ সুপারমুন। চ্যালেঞ্জিং হলেও গ্লোবাল টি-20তে ভালো করার আশা রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে রংপুরের অংশগ্রহণ দেশের ক্রিকেটের জন্য একটি মাইল ফলক বলে মন্তব্য বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। দুপুরে বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তারা।
5টি দেশের 5টি দল টুর্নামেন্টে অংশ নেবে। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।